প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজ 5ই আগস্ট, স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন এবং সাধারণ ছাত্র জনতার বিজয়ের দিন। এই বিজয় অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা দৃষ্টি হারিয়েছেন, সবার প্রতি আমাদের সহমর্মিতা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমরা আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। আপনাদের দুজনকেই স্বাগত। আশরাফ কায়সার, বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হলো। আপনি জানেন যে আজ বিকাল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্রটি পাঠ করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন ফ্যাসিস্ট বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতারা। এই যে ঘোষণাপত্রটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখল, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে সাধারণত আমরা এমপিদের জানাজা হতে দেখি, সেই জায়গায় ফ্যাসিবাদের জানাজা হলো, কবর রচিত হলো, নতুন বাংলাদেশের উদয় হলো এবং আমাদের জাতীয় সংহতির বহিঃপ্রকাশ হলো। এবং যেই জিনিসটি প্রায় 12 মাস ধরে আমরা প্রত্যাশা করছিলাম যে গণ অভ্যুত্থানকে একটি ঘোষণাপত্রের ভেতর দিয়ে সংহত করা এবং যার ভেতরে যার সাংবিধানিক স্বীকৃতি থাকবে এবং যার রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে এবং ভবিষ্যতে যেন কোনো কুচক্রী মহল এই 2024-এর গণ অভ্যুত্থান কিংবা ফ্যাসিবাদের বিদায়ের যা ঘটনাবলী সেটিকে ভিন্ন পথে প্রবাহিত করতে না পারেন। বিকেলে যখন বৃষ্টি হচ্ছিল, তার ভেতরে আমরা যখন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দলকে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে দেখলাম, ঘোষণাটি পাঠ করতে দেখলাম, আমার গুজবাম্প হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে অনেক তো ষড়যন্ত্র হয়, প্রতিনিয়ত হচ্ছে এবং সরকারকে বেকায়দায় ফেলা, সরকারকে দুর্বল করে ফেলা, এমনকি ভিন্ন একটি সরকার গঠন করা যায় কি না তারও কিছু তৎপরতা আমরা নিকট অতীতে বাজারে দেখেছি। অনেকেই বলছিলেন যে বিপ্লব বেহাত হয়ে গেছে এবং হাতছাড়া হয়ে যাচ্ছে, এই সরকারটি নির্বাচন করতে পারবে কি না, এই ধরনের প্রচুর কুতর্ক এবং অবিশ্বাস তো মানুষের মধ্যে থাকে। আমি আজকে বিকেলে একজন শহীদের বাবাকেও মিট করছিলাম এবং তার দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম এই মানুষটা নিশ্চয়ই বাংলাদেশ রাষ্ট্রের কাছে প্রত্যাশা করে ন্যূনতম স্বীকৃতি এবং আপনার সিকিউরিটি, যে পরিবারটি বা এই ব্যক্তিটি যেন কোনোভাবে হেনস্থার শিকার না হয়। আরেকটি জিনিস আশা করে সেটি হচ্ছে সম্মান। যেমন আমার খুব ভালো লেগেছে, আপনি জানেন কি না, যেদিন আবু সাইদ মারা যায় তার পরের দিন আমি একটি টেলিভিশন চ্যানেলে বলেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্র যদি টিকে থাকে আবু সাইদ আমাদের বীর হবে এবং জাতীয় বীর হবে। আবু সাইদ যদি বীর না হয় এই দেশে কেউ বীর না। আজকে আমার খুব ভালো লেগেছে, ঘোষণাপত্রের ভেতর দিয়ে কিন্তু তাদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা জুলাই যোদ্ধা। এইভাবে যদি আপনি সমসাময়িক হিরোদেরকে সামাজিক স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি না দেন, তাহলে নতুন ইতিহাস রচিত হবে না। আমার কাছে জুলাই আজকের ঘোষণাপত্র মনে হয়েছে খুব সুন্দর করে, ঠিক আমাদের ব্রিটিশ উপনিবেশিক আমল, পাকিস্তানের অন্যায় অত্যাচার, মুক্তিযুদ্ধের গঠন প্রক্রিয়া, মুক্তিযুদ্ধ পরবর্তী হতাশা এবং তার পরবর্তীতে একদলীয় শাসন কায়েম করা এবং কি করে আপনার সিপাহী জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুনর্বার আত্মপ্রকাশ করলো বাংলাদেশ, তারপরে আপনার সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং তারপরে আমরা যে 16 বছরের ফ্যাসিবাদী শাসন দেখলাম। খুব দারুণভাবে একটা কবিতার মতো তাকে উদ্ধৃত করা হয়েছে, বিবৃত করা হয়েছে এবং 24-এর আপনার জুলাই আগস্টকে চিত্রিত করা হয়েছে। পটভূমিটি কিন্তু কোনোভাবেই বাদ পড়েনি, যেই পটভূমিটি 16 বছরের পটভূমি। কারণ আমরা যদিও 36 দিনের গণ অভ্যুত্থান দেখলাম, কিন্তু তার পেছনে গুম, খুন, বিরোধী মতের উপর অত্যাচার, নাগরিক সমাজের কণ্ঠরোধ করা, নাগরিকদেরকে আপনার বিপন্ন করে ফেলা, এই প্রত্যেকটা পটভূমি এই জন্য জরুরি ছিল। দেখুন, আমরা প্রাত্যহিক অনেক অভাব অনটন এবং হতাশার সাথে বড় ঘটনাকে তুলনা করে ফেলি। পটলের দাম বেশি কেন, অতএব জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ হলো কিনা। এই জায়গা থেকে আমাদেরকে যে আস্তে করে মুক্ত হয়ে এই অভ্যুত্থানটিকে অটুট রাখা এবং তার মর্মবাণীকে আমাদের চিরন্তনভাবে
মগজে ধারণ করা, মননে ধারণ করা, ঘোষণাপত্রটির ভেতর দিয়ে আমরা সেটি দেখতে পেলাম। আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি এটি সংবিধানের অংশ হবে এবং যারা নির্বাচিত হবেন তারা যখন সংসদে অন্যান্য অনেক কিছুকে বৈধতা দিবেন তার সঙ্গে ঘোষণাপত্রটিকে যুক্ত করবেন, যাতে অনাগত দিনে মানুষ যেন জানতে পারে 24 সালে বাংলাদেশে কি হয়েছিল, কোন পটভূমিতে হয়েছিল, এবং সেখান থেকে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নটি কেমন করে আমাদের বুকে ধারণ করি। ফয়েজ আহমদ, আমরা ঘোষণাপত্রে দেখলাম যে 28টি পয়েন্ট রয়েছে, এর মধ্যে 21টি হলো প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে আর 7টি হলো সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবং আমরা প্রেক্ষাপটে যে জিনিসটা দেখলাম যেটা বলছিলেন সব কায়সার, যে এই 71-এর পরবর্তী সময় নয়, শুধু 71 আগ পর্যন্ত যখন মুক্তিযুদ্ধ শুরু হলো সেই প্রসঙ্গ থেকে শুরু করে শেষ পর্যন্ত একটি চমৎকার বর্ণনা রয়েছে এবং রাষ্ট্র কোন কোন জায়গায় সংকটে পড়েছিল সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এবং কারা এই সংকট তৈরি করেছিল সেটি উল্লেখ করা হয়েছে। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এই ঘোষণাপত্র নিয়ে একটা বিতর্ক ছিল। রাজনৈতিক দলগুলো কেউ বলছিল ঘোষণাপত্র প্রয়োজন নেই, কেউ বলছিল সংশোধনী দরকার, কিন্তু আমরা দেখলাম যে সরকার শেষ পর্যন্ত যে ঘোষণাপত্রটি তৈরি করলেন এখানে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম। এখানে কারো সন্তুষ্টি বা কারো বিরাগ বাজানো হওয়ার চিন্তাটি নিশ্চয়ই করেনি, আমরা যতটুকু পড়েছি। এই যে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো এবং তারা উৎসাহের সঙ্গে মেনেও নিয়েছে, এই ঘটনাটি ঘটলো কেমনে? একটা সুনির্দিষ্ট শব্দ আপনি যেটা বলছেন, মেনে নেওয়া, আমি মনে করি না কেউ মেনে নিয়েছে। আমি মনে করি সবাই এটার জন্য অপেক্ষা করছিল, এটা সবার প্রত্যাশারই প্রতিফলন হয়েছে। সরকার শুধুমাত্র এই জায়গায় ফ্যাসিলিটেট করেছে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে আমরা আশরাফ ভাই কিন্তু খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে না ওই বিষয়ের হতাশা ব্যক্ত করতে গিয়ে অনেক সময় অনেক বড় বিষয়ের সঙ্গে তুলনা করে ফেলি। আপনি আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কি মোটা দাগে কারো মধ্যে এই জায়গায় কোনো অনৈক্য আমরা দেখি যে ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনতে হবে, ফ্যাসিবাদ আমাদের বর্তমানের চেয়ে মঙ্গলজনক, বা আমরা এরকম অবস্থায় রাজনীতিকে নিয়ে যাব যেটা ফ্যাসিবাদের পথকে আবার সুগম করবে? নিশ্চয়ই না। সুতরাং একটি দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলির যেই নিরলস সংগ্রাম, অন্তত গত 16 বছরের যেই সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিটি পদক্ষেপ, সেই সংগ্রামের প্রতিটি ধাপকে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে চিত্রায়িত করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, ঐতিহাসিক দলিলে পরিণত করা হয়েছে, যেটা সাংবিধানিক স্বীকৃতি সার্বভৌম সংসদের কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে। এবং আশা করা হয় যেই পলিটিক্যাল পার্টিগুলি বা যে জাতীয় নেতৃবৃন্দ আজকে একই কাতারে দাঁড়িয়ে এই ঘোষণা পাঠের সময় ছিলেন, তারাই তো সংসদে প্রতিনিধিত্ব করবেন আমাদের, তাদের হাত দিয়েই এটা তো সাংবিধানিক স্বীকৃতি লাভ করবে। সুতরাং আমি বলবো, ঠিক আমি ব্রিটিশ উপনিবেশের ওই জায়গাটায় যাব না, আমি শুধুমাত্র 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর 24 কেন আমাদের জন্য একটা অপ্রয়োজনীয় অবশ্যম্ভাবী জিনিস হয়ে উঠেছিল সেটার একটা প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করেন। আমরা সাম্প্রতিক সময় বিশেষ করে 24-এর পর থেকেই আমরা খেয়াল করছি যে একটি রাজনৈতিক গোষ্ঠী এবং তাদের মদতপুষ্ট কিছু বুদ্ধিজীবী নানানভাবেই 24-কে 71-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে, 24-কে এমনভাবে উপস্থাপনের চেষ্টা করে এটা যেন 71-কে ম্লান করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা। অথচ 24 যে 71-এরই পরিপূরক, 71-এ যেই প্রত্যাশা এবং যেই 71-এর সংগ্রাম যে প্রাপ্তির জন্য, সেই অপ্রাপ্তি যে আমাদেরকে একটি গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে, একটা গণ অভ্যুত্থানকে যে অবশ্যই করণীয় করে তুলেছে, সেটার বাস্তবতা আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পাই। আপনি দেখবেন কোনো পয়েন্টেই বাংলাদেশ রাষ্ট্রের বা এই ভূখণ্ডের ইতিহাসের কোনো অর্জনকেই কোনোভাবে খাটো করে দেখা হয়নি এই ঘোষণাপত্রে। প্রতিটি ছোট ছোট অর্জনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে আনা হয়েছে। এর ফলে আপনি যে কথাটা বলছিলেন, আপনি হয়তো শব্দের গাঁথনির জায়গায় গ্রহণ বলছিলেন, মেনে নেওয়া বলছিলেন, আমি বলবো এটা আমাদের প্রত্যেকের হৃদয়ে আগে থেকেই গ্রহণ হয়ে আছে। আমরা শুধুমাত্র একটি দালিলিক জিনিস আমাদের সামনে দেখতে চেয়েছি, সেটা আজ বাস্তবে পরিণত হলো। এটাকে একটা ঐতিহাসিক ক্ষণ আমি বলবো। এবং একই সঙ্গে আমি যেহেতু সরকারকে প্রতিনিধিত্ব করি, আমি একটা বিষয় আপনাকে আগেই বলে রাখি, এক ধরনের প্রশ্ন আছে যে এই ঘোষণাপত্র আসতে আমাদের 1 বছর সময় কেন লাগবে? এটার একটা প্রেক্ষাপটের জায়গায় যদি আমি যাই, আমি জানি না আপনারা সেটাকে কিভাবে দেখবেন। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটা প্রাথমিকভাবে সংঘবদ্ধ কোনো রাজনৈতিক মতাদর্শের বা কোনো রাজনৈতিক গোষ্ঠীর একক কোনো প্রচেষ্টা নয়। এই গণ অভ্যুত্থানে
প্রথমত গণ অভ্যুত্থান হয় যখন গণমানুষের অংশগ্রহণ তৈরি হয়, এক। দ্বিতীয়ত প্রত্যেকটা গণ আন্দোলনেই এক ধরনের রাজনৈতিক বা রাজনৈতিক চিন্তার পরিষ্কার নেতৃত্ব থাকে। এই গণ অভ্যুত্থানে আমরা তার চিত্র দেখেছি। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের মানুষ নেতৃত্ব দিয়ে হয়নি। সেটা যদি হতো তাহলে কিন্তু ওই আদর্শের মানুষেরা বা ওই নেতৃত্ব, ওই দল, তারাই কিন্তু পরপরই একটা সরকার গঠন করতো, বিপ্লবী সরকার বলেন, অভ্যুত্থানের সরকার, সেটা তো হয়নি। এর ফলে এই যে নানান চিন্তার এখানে যে পার্থক্য, আমার চরমভাবেই যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বা ধর্মীয় মূল্যবোধ নিয়ে রাজনীতি করেন তারা, আবার চরমভাবে যারা খুবই প্রগতিশীল রাজনীতি করেন তারাও এখানে সমানভাবে অংশগ্রহণ করেছে। সুতরাং এই যে দুই মত, তাদেরকে একসঙ্গে নিয়ে আসা, তারপরে ধরুন আপনি সরকারের দিক থেকে একটি ড্রাফট তৈরি করা, সেই ড্রাফট সকল পলিটিক্যাল পার্টির কাছে পাঠানো, সকলের অপিনিয়ন নেয়া। আপনি দেখুন, আপনি স্বাভাবিকভাবে ভাবলে আপনি দেখবেন যে পলিটিক্যাল পার্টিগুলি তো খুব দ্রুত ওই জায়গায় রেসপন্স করেছে, তাহলে এত সময় লাগলে কেন? আপনি দেখুন 28টি পয়েন্টের সব জায়গায়, অধিকাংশ জায়গায় ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টি ভিন্ন ভিন্নভাবে তাদের মতামতটা দিয়েছে। সেটাকে আবার সবার সন্তুষ্টির জায়গায়, কেউ যেন মনক্ষুণ্ণ না হয়, কেউ যেন অসন্তুষ্ট না হয়, সেই জায়গাটা বিবেচনা করে সরকার কাজ করতে। এখানে আরেকটা পয়েন্ট, সেটি হলো এই প্রথম সম্ভবত এরকম একটি ঘোষণাপত্রে একটা কথা আসছে যে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে। এই প্রথম একটি বিদেশি রাষ্ট্র এই ফেসিস্টকে কিভাবে টিকিয়ে রেখেছিল তার একটা ইঙ্গিত কিন্তু নয়, ইঙ্গিত নয়, স্পষ্টভাবে বলা হয়েছে। কি বলবেন? দেখুন, আমাদের এখানে যদি গত 16 বছরের আপনি বড় বড় হত্যাযজ্ঞ ম্যাচাকারগুলিকে আপনি একটা তালিকায় নিয়ে আসতে চান, আপনার কাছে যেমন শাপলা আসবে, আপনার কাছে যেমন পিলখানা আসবে, আপনার কাছে কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, এখানে একজন বিদেশি রাষ্ট্রের অতিথি বাংলাদেশে আগমনকে ঘিরে নাগরিক প্রতিবাদে গুলি চালানো হয়েছিল। সেখানে বহু মানুষকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে। অতএব 14 নির্বাচন, হ্যাঁ, সেগুলি আমি বলছি যদি একটা তালিকাকে আনেন তাহলে আমরা সুনির্দিষ্টভাবে দেখব কি আমরা এখানে বিদেশি নয়, বরঞ্চ আমরা এখানে উপনিবেশিক যেই মনোভাবে একটি সরকার পরিচালিত হয়েছে, একটি সরকার নিজেদেরকে অন্যদের যেই রাজ্য মনে করত, সেই অবস্থা টিকিয়ে রাখার জন্য প্রভুত্ব মেনে নিয়েছিল। এই প্রভুত্ব বাংলাদেশের মানুষ গ্রহণ করে না, পরিষ্কারভাবে বলে দিয়েছে। বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের কোনো সিদ্ধান্ত বিদেশের কোনো দেশে বসে হবে না। আশরাফ কায়সার, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের বীর হিসাবে চিহ্নিত করেছে এবং এখানে সেই ঘোষণাপত্র বলাও হয়েছে সে কথাটি আরেকটু পরিষ্কার করে বলা হয়েছে যে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। আপনি নিশ্চয়ই শব্দগুলো লক্ষ্য করেছেন, শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র নেতা কিন্তু কথা বলা হয়নি, বলা হয়েছে ছাত্র জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা, মানে একদম সবাইকে কভার করা হয়েছে। এটি একটি দিক। আরেকটা দিক সেটা যেটা আপনি বলছিলেন যে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। এই দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাইব। কারণ হলো সরকার যখন ক্ষমতা, রাজনৈতিক দল যখন ক্ষমতা গ্রহণ করে তখন এগুলো মানবে কি মানবে না এই প্রশ্ন কিন্তু সামনে আসে। কি বলবেন? দেখুন, প্রথমত আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিব, এটির মধ্যে একটা মুনশিয়ানা আছে। কারণ এতগুলো রাজনৈতিক দলের সাথে এত সিরিজ অফ মিটিং করে, এবং আপনি জানেন যে কোনো কিছু সফল হওয়ার পরে তার অংশীদারের সংখ্যা মানে জ্যামিতিক হারে বেড়ে যায়। আমাদের অভ্যুত্থানের ক্ষেত্রেও তাই ঘটেছে। কে ডাক দিয়েছিল, কে ফলো করেছে, কতজন মারা গেছে, এই হিসাব নিকাশ হচ্ছিল। আরও একটা কথা ফয়েজের সাথে আমি শুধু যোগ করি, দেরি হওয়ার আরও একটি কারণ, ফয়েজ রাইটলি বলেছে, একটি রাজনৈতিক সংগঠন যদি হতো, এমনকি একটি সামাজিক সংগঠন যদি হতো, তাও কিন্তু তার একটা লক্ষ্য উদ্দেশ্য আপনারা জানতেন বা আমরা জানতাম। তার জন্য ঘোষণাপত্র তৈরি করা অনেক সহজ ছিল, সেটাকে শুধু আরেকটু শব্দ সংযোজন করলেই হতো। আমাদের গণ অভ্যুত্থানটা বিশ্বের ইতিহাসে ইউনিক। আপনি তার নেতার নামও জানতেন না, এবং তাদেরকে কেউ ওইভাবে বিশেষভাবে পরিচিত করতেও চায়নি। সার্বিক অর্থেই এটি সাধারণ ছাত্র, তরুণ, জনগণ, শ্রমিকের গণ অভ্যুত্থান।
এবং তার চরিত্র আপনি দেখেন, আমি যতবার তার ছবি দেখি, ফুটেজ দেখি, আমি বুঝতে পারি কত বেশি জনঘনিষ্ঠ গণ অভ্যুত্থান। মানে যারা পালিয়ে গেছেন তাদের কোনো একদিন নিশ্চয়ই উপলব্ধি হবে কেন এত বেশি মানুষ তাদের উপরে বিক্ষুব্ধ হয়েছিল। তাহলে যে ঘোষণাটা বলা হয়েছে একটা বিষয় যে 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো, আমরা বলতে পারি নিঃসন্দেহে যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। দেখুন, আমরা এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে রাষ্ট্রের মালিক যে জনগণ, এই কথাটি আরেকবার এই ঘোষণাপত্রের ভেতর দিয়েও বলার চেষ্টা করছি। আমার খুব ভাল লাগছে, কেননা আমরা রাজনৈতিক দল কিংবা কোনো রাজনৈতিক দলের নেতা তাকে বড় মনে করে এত বছর বেঁচেছিলাম। এখন দেখতে পাচ্ছি যে সাধারণ শ্রমিক, ছাত্র জনতা, অর্ডিনারি সিটিজেনরা এই রাষ্ট্রের মালিক, এবং তাকে আইনি সুরক্ষা দেওয়া, তাকে প্রশাসনিক সুরক্ষা দেওয়া, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে। এই ঘোষণাপত্র যদি কেউ প্রতিদিন সকালে একবার করে পড়ে, তার দিনের কর্মসূচি এবং তার রাজনৈতিক কর্মসূচি করা অনেক সহজ হবে। আর এর ব্যত্যয় ঘটিয়ে যদি কেউ কিছু করতে চায়, তার পরিণতি কিন্তু 24-এর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। কাজেই ঘোষণাপত্রটি স্বাভাবিকভাবেই শহীদদেরকে সম্মান দিয়েছে, আহত যোদ্ধাদেরকে আইনি সুরক্ষা দিবে বলেছে, চিকিৎসার সুরক্ষা দিবে। এমনকি দেখুন, একটি রাষ্ট্র কেন তার পরিবর্তনকামী মানুষের পক্ষে দাঁড়াবে না? ঘোষণাপত্রটি আমার কাছে মনে হয়েছে যে শাসকদের পক্ষের চেয়ে জনগণের পক্ষের ঘোষণাপত্র। মানে মাঠ থেকে ড্রাফট করলে ঘোষণাপত্রে যে শব্দাবলী আসতো, এই ঘোষণাপত্র 1 বছর পরে হলেও সেই শব্দাবলী আমরা খুঁজে পেয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনি প্রতিবেশী দেশ বা অন্য দেশের কথা বলছিলেন, আমাদের ইতিহাসে কখনো আমরা একটি বাহিনীকে বলতাম হানাদার বাহিনী, বোঝা যেত না তারা ঠিক মানুষ না অন্য প্রাণী। আরেকটি দেশকে বলতাম 71-এর বন্ধুরাষ্ট্র, রক্তের ঋণ, স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে অদ্ভুত সব হাস্যকর ঘটনা। এই ঘোষণাপত্রে শুধু না, প্রফেসর ইউনূসকে প্রথম দিন থেকে, এমনকি ওত নেওয়ার আগের থেকে আমরা দেখতে পেয়েছি একটা সম্মানজনক সম্পর্কের কথা বলছেন, মর্যাদার কথা বলছেন, যেটি আমাদের রাষ্ট্রে আমরা 54 বছরও শুনিনি। কে কখন ক্ষমতায় ছিল আমরা জানি, কিন্তু কেন যেন নত জানু, কেন যেন তাবেদার, এরকম একটি ভূমিকায় আমাদের থাকতে থাকতে সিটিজেনদেরও সাহস চলে গেছিল। 14 সালে যখন নির্বাচন ইন্টারফেয়ার করে পররাষ্ট্র সচিব ভারতের, আমরা তখন অনেকেই মুখ বুজেছিলাম। কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র আরেকটি দেশে এই কাজ করতে পারে না, এবং পরবর্তীতে তো হাজারটা ঘটনা ঘটেছে। আপনি যদি আবরার ফাহাদের হত্যাকাণ্ড দেখেন, ফেনী নদীর পানি নিয়ে স্ট্যাটাস দিতে গিয়ে একটা ছেলে মারা যেতে পারে এবং পৈশাচিকভাবে মারা যায়। আমাদের ফেলানির লাশ ঝুলেছিল কতদিন, সরকার একটি প্রতিবাদ পর্যন্ত করেনি। সীমান্তে হত্যা হচ্ছে। এতে আমাদের নাগরিকদের মানবিক মর্যাদা অন্য স্তরে উঠে গেল। এবং সত্যি যদি নির্বাচিত সরকার এটিকে উপলব্ধি করে, এই অনুযায়ী কাজ করতে পারে, বাংলাদেশ একটি নতুন উচ্চতার রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। ফয়েজ আহমদ, আজকে আরেকটি বড় ঘটনা, সেটা হলো প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ। এবং ভাষণ আমরা যেটা শুনলাম, সেখানে আমরা দেখেছি নির্বাচন প্রসঙ্গে বেশি কথা বলা হয়েছে, এবং নির্বাচনে উনি কেমন চান সেই বিষয়ে একটা বিশাল বর্ণনা রয়েছে। যেহেতু নির্বাচনটা এখন আমাদের সামনে বড় ভূমিকা, আর সংস্কারের ব্যাপারটা তো মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, শেষ পর্যায়ে। আমরা আশা করি যে খুব শিগগিরই জুলাই চার্টার ঘোষণা করা হবে। এবং উনি ভাষণে 2026 সালের নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যেই, সে কথাটি স্পষ্ট করেছেন। যেহেতু স্পষ্ট বললাম এই কারণে, এপ্রিলে একটা কথা ছিল, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
এবং এই নির্বাচন কমিশনকে তিনি আহ্বানও জানাবেন যাতে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি নেওয়া যেতে পারে। আপনি যেহেতু ভাষণটা খুব কাছাকাছি ছিলেন, আগের থেকে আপনারা জানেন, আমি আমাদেরকে আরেকটু ডিটেলস বলবেন? না, আমরা দেখার শোনার আগে আপনারা আগে দেখেন শুনেন। মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় উনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণে, অর্থাৎ 2024 সালের মহান বিজয় দিবস উপলক্ষে যে ভাষণটি উনি জাতির উদ্দেশ্যে দিয়েছিলেন, সেই ভাষণে তিনি কিন্তু বলেছিলেন যে নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 26 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত। আপনি যদি সেই জায়গাটা একটু লুক ব্যাকে যান, দেখবেন যে প্রধান উপদেষ্টা তার দেয়া প্রতিশ্রুত জায়গার মধ্যেই আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু মাসে বা কিছু সময়ে নির্বাচন অনুষ্ঠান করা খুব রেয়ার ঘটনা। সেটা বাদ দিলে তাহলে আমরা যেরকম একটি সময়ে প্রত্যাশা করছিলাম নির্বাচন, মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি তার অভিমত সেভাবেই ব্যক্ত করেছেন। নির্বাচনের তারিখ হয়তো খুব শীঘ্রই নির্বাচন কমিশন তাদের মতো করে প্রস্তুতি নিয়ে, যেটা ফর্মালিটিজ আছে, আইনি বাধ্যবাধকতার ব্যাপার আছে, তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সেই তফসিলের মধ্য দিয়েই তাদের মতো করে তারা এটাকে সাজিয়ে নেবেন। কিন্তু প্রধান উপদেষ্টা একটা বিষয় পরিষ্কার বলেছেন যে আমরা আগামীকাল থেকেই আমাদের যাবতীয় ধ্যান ধারণা, আমাদের কর্মকাণ্ড, প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড সব কিছু হবে নির্বাচনকে ঘিরে। অতএব আপনি যদি এভাবে বলতে পারেন যে তাহলে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার এই ভাষণের মধ্য দিয়ে, আজকের ভাষণের মধ্য দিয়েই আমরা একদম পুরো দমে নির্বাচনের ট্রেনে উঠে গেলাম। এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হলো নির্বাচন হবে কি হবে না এই সংখ্যা কিন্তু অনেকে ব্যক্ত করে। আমার মনে হচ্ছে যে আজকের এই ভাষণের পর নিশ্চয়ই এই সন্দেহ সংখ্যাটা কেটে যাবে। দেখুন, এই সন্দেহ যারা ব্যক্ত করে তাদের বিষয়ে আমি আসলে কি বলবো, মানে আমরা যেভাবে সরকারের কার্যক্রম বা সরকারের প্রস্তুতি দেখি, অন্তত আমি যদি একজন নাগরিক হিসেবে বিবেচনা করি সরকারের কার্যক্রমকে দেখে, আমার কাছে কখনো কোনো কনফিউশন তৈরি হয়নি। এবং আমি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বের কাছেও এটা নিয়ে কখনো কোনো সন্দেহ তৈরি হয়নি। কিন্তু মাঠের বয়ানে পলিটিক্যাল পার্টিগুলি ঠিক কি বলবেন আর কি কারণে কি বলবেন, এটা একটা রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের এটা আছে, সেই আলাপটা আমি যেতে চাই না। আমি সেই জায়গা থেকে বলবো নির্বাচন হবে কি হবে না এই ধরনের সন্দেহ সংশয়ের ব্যাপার অন্তত এই ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল না। এবং যদি আপনি সংশয় খুঁজতে যান, আগামী ফেব্রুয়ারিতে যে প্রধান উপদেষ্টা বলেছেন সে সময় আপনি বলতে পারেন ফেব্রুয়ারিতে এখনো 6 মাস 7 মাস বাকি আছে, তার মধ্যে তো দেশে অনেক কিছু ঘটে যেতে পারে যে নির্বাচন হবে না। সুতরাং সংশয়বাদী বা এইভাবে চিন্তা না করে মাননীয় প্রধান উপদেষ্টার সকল নাগরিকের কাছে, পলিটিক্যাল পার্টিগুলি তো অবশ্যই সবার কাছে যে আহ্বানটা জানিয়েছেন, দেখুন উনি একটা বিষয় খুব স্পষ্ট করে বলেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যতগুলি বড় ধরনের সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে এর সবগুলির কারণ ত্রুটিপূর্ণ নির্বাচন। উনি চান না ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যতের সরকার নির্বাচিত হোক। আশরাফ কায়সার, প্রধান উপদেষ্টা তার ভাষণে কিন্তু দুটো বিষয় বলেছেন যেটি আপনার মতামত আমরা জানতে চাইব। একটি হলো প্রবাসীদের ভোটের ব্যাপারটি উনি নিশ্চিত করতে চান। উনি নারী ভোটাররা যাতে আনন্দ এবং উৎসাহ সহকারে কেন্দ্রে যেতে পারেন এবং নারী ভোটারদের যাতে ঢল নামে কেন্দ্রে, সেই ব্যবস্থাটি উনি করতে চান, একটি দিক। আরেকটা হলো উনি আরেকটা আহ্বান জানিয়েছেন, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, মানে ভোটাধিকার কথাই বলেছে, ফিরে পেলাম, ভোট দেওয়ার আগে তা যেন আমাদের চোখে ভেসে ওঠে। কি বলবেন? অনেক মূল্যবান কথা, কেননা আমাদের নির্বাচনী সংস্কৃতি হচ্ছে গোজামিলের। আপনি কিছু লোককে আপনার মার্কা দিয়ে দেন, তারা এলাকায় পিটিয়ে পাটিয়ে টাকা পয়সা ছড়িয়ে অদ্ভুতভাবে নির্বাচিত হয়ে আসে এবং তারাই সংসদে বসে, তারাই আইন প্রণেতা। প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন উনি একটা দারুণ সুন্দর নির্বাচন উপহার দিতে চান। সত্যিকার অর্থে শুধু নতুন ভোটার না, কিন্তু পুরনো ভোটাররাও বাংলাদেশে ভোটাধিকার থেকে বঞ্চিত। গত 3টে নির্বাচনে কোনো ভোট হয়নি। কাজেই আগামী নির্বাচনটি, যেটি উনি ফেব্রুয়ারির মাসে ঘোষণা করেছেন, আমি আশা করছি 2য় সপ্তাহেই হবে, সব কিছু বিবেচনায় নিয়ে। প্রথম সপ্তাহে হতে পারে, কিন্তু সেই নির্বাচনটি কিন্তু আসলে একটি সুন্দর নির্বাচন করার অনেকগুলো চ্যালেঞ্জ আছে। দেখুন, আমাদের পুলিশের যে নৈতিক এবং চারিত্রিক মান গত 16 বছরে অবনত হয়েছে, সেটিকে ঠিক করতে হবে। এটি এখনও পর্যাপ্ত জায়গায় যায়নি। বেসামরিক প্রশাসন যারা নির্বাচনে ভূমিকা পালন করেন, সেই জায়গাগুলোকে আপনার পরিস্থিতি ঠিক করতে হবে। একটা জিনিস আমার ভালো লেগেছে যে গত 3 মাসে
সংস্কারের একটা প্রক্রিয়ায় কিন্তু বাংলাদেশে গিয়েছে। আমরা জুলাই সনদের ভেতর দিয়ে এমন কিছু জিনিস অর্জন করতে পেরেছি, আমি কিন্তু পজিটিভ সাইড দেখতে চাই, যেটি রাজনৈতিক দলগুলো কখনো একমত হতেন না। তাতে কিছু জিনিস যে বাকি আছে এটা আমরা সবাই জানি, কিন্তু সেই দিকে না তাকিয়ে যেই জায়গাগুলোতে ঐক্যমত্য হয়েছে, এমনকি মানে নোট অফ ডিসেন্ট দিয়ে, দ্যাট ইজ কোয়াইট এ গুড অ্যাচিভমেন্ট। কাজেই নির্বাচনটি আগামীকালকে থেকে শুরু করা মানে কিন্তু ধরেন নির্বাচন কমিশন ডেট ঘোষণা করে দিল, যেটি সব স্টেক হোল্ডারের জন্য সুবিধা হবে, নির্বাচন রাজনৈতিক দলগুলোর হবে, কিন্তু সরকারের একটা বড় দায়িত্ব থেকে যাবে বা নির্বাচন কমিশনের, সেটি হচ্ছে প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে আপনি কি করে ঢেলে সাজাবেন। আরেকটা ঘটনা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির ভেতরে নির্বাচনের যে চেহারাটা, সেই চেহারাটা অনেকখানি দূরীভূত হবে আপনি যদি শহীদদের চেহারা মনে করেন, যারা তাদের জীবন দিয়ে আমাদেরকে এই নির্বাচনের ক্ষেত্রটি প্রস্তুত করে গেছেন। আপনি বা আমি ভোট কেন্দ্রে যেতে পারবো তাদের জীবনদানের কারণে, কিন্তু কোনো আন্দোলনের কারণে না, কোনো রাজনৈতিক দলের দফার কারণে না। কিছু 1400 মানুষ জীবন দিয়ে আপনাকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। আপনি একবার চোখ বন্ধ করে যদি এই জিনিসটি চিন্তা করেন, তাহলে ভোটের যে গুরুত্ব এবং তার প্রতি যে আপনার সম্মান, সেটি অনেক বেড়ে যাবে। তখন যেটি হবে, আপনি বুঝে শুনে ভোট দেবেন। আপনি জানবেন আর আইন প্রণেতা হতে যাচ্ছে, আপনি জানবেন যদি উচ্চকক্ষ হয় তারা আপনার উচ্চকক্ষের সদস্য হতে চাচ্ছে, এবং তারাই কিন্তু নতুন বাংলাদেশের যে গাঁথনিটি ঘোষণাপত্রে তৈরি করা হয়েছে সেটিকে রূপ দেবে, অথবা সনদের যেই ঐক্যমত্যগুলো হয়েছে তাদের ভেতর দিকে আমরা ডেলিভার্ড হতে দেখব। অত্যন্ত গুরু দায়িত্ব। কাজে এই জায়গাটিতে খুব ভালো হলো যে নির্বাচনের একটি সময়ক্ষণ ঠিক হলো এবং আগামীকালকে থেকে কাজ করার পরিবেশ তৈরি হলো। কিন্তু আমাদের সময় খুব বেশি না। জাতীয় নির্বাচন, কারণ আপনি জানেন নির্বাচনী কাঠামোটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে, নৈতিকভাবে, প্রশাসনিকভাবে এবং দুর্নীতি করে যতভাবে সম্ভব। এই জায়গাটিকে আবার পুনরায় তৈরি করতে হবে। আমি সেই সময়ের জন্য অপেক্ষা করছি। ফয়েজ আহমদ, আশরাফ কাছে কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন, যে চ্যালেঞ্জগুলি আসলে বিদ্যমান। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য আসলে সরকার কি করছে? আশরাফ ভাই যেমন চ্যালেঞ্জগুলির কথা বলছে, এই চ্যালেঞ্জের একটা প্রেক্ষাপট কিন্তু উনি বর্ণনা করেছে। আনফর্চুনেটলি আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের সবগুলি গণতান্ত্রিক প্রতিষ্ঠান একদম ধসে গিয়েছিল, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ঠিক নির্বাচনকে যদি আমি ফোকাস করে কথা বলি, তাহলে আপনি দেখবেন এখানে আমাদের প্রধানতম যে প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন ইতিমধ্যে পুনর্গঠিত হয়েছে। নির্বাচন কমিশনের যে সমস্ত আইনি সক্ষমতা বাড়ানো দরকার সেগুলি ইতিমধ্যে হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। আরেকটি বিষয় ভাই মেনশন করেছেন যে পুলিশ, এটা খুবই ট্রু, আমাদের বিপুল সংখ্যক পুলিশের প্রয়োজন হয়। সেই পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ শেষ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ডিসেম্বর সময় বেঁধে দিয়েছেন। আমরা আশা করি এর মধ্যে ঠিক হবে। কিন্তু রাজনৈতিক দলগুলির সঙ্গে যে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা বসেছেন, সেখানে একটা কথা উনি সবাইকে মনে করে দিয়েছেন, সেটা হচ্ছে শুধুমাত্র এই নিরাপত্তা বাহিনী, পুলিশ বলেন, আনসার বলেন, অস্ত্রসহ 2 জন পুলিশ, লাঠিসহ 2 জন পুলিশ, 8 জন আনসার, এই দিয়ে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু করার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টি। দেখুন, পার্টিগুলি যদি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনকে একটি সুন্দর নির্বাচন করতে চায়, পার্টিগুলি যদি, ক্যান্ডিডেটরা যদি একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হতে চায়, তাহলে নির্বাচন সুষ্ঠু করার তাদের কাছে কোনো বিকল্প নেই। সে জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে 2টো বিষয়। একটি হচ্ছে যিনি প্রার্থী হবেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তারা যেন অবাধে নিজেদের প্রচারণা চালাতে পারেন, সেটা অপর প্রার্থীর প্রতি এই সম্মানটুকু দেখাতে হবে। আরেকটি হচ্ছে ভোটার যেন নিজের ভোটের গোপনীয়তা বজায় রেখে স্বাধীনভাবে ভোটটি প্রয়োগ করতে পারেন, সেই সুযোগটা দিতে হবে। মাথায় রাখতে হবে এই অর্জনটা আমাদের অনেক রক্তের বিনিময়ে পাওয়া। আশরাফ কায়সার, ফয়েজ আহমদ এটা বলছিলেন, রাজনৈতিক দলগুলোর একটা বড় দায়িত্ব। আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো সেই মানসিকতা মধ্যে বিরাজমান করছে, তাদের সেই মানসিকতা থেকে তৈরি হয়েছে? আমরা আপাত দৃষ্টিতে এখনও তৈরি হতে দেখিনি। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে যেভাবে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হতে দেখলাম, বিলো দ্য বেল্ট হিট করতে দেখলাম, তাতে মনে হচ্ছে তাদের আরও সংযত হতে হবে। এবং ফয়েজের সাথে আমি পুরোপুরি একমত। রাজনৈতিক সদিচ্ছা একটি সুন্দর নির্বাচনের প্রধানতম শর্ত। দেখুন, পুলিশ এবং প্রশাসনিক সংস্কার, এগুলা প্রশাসনিক ব্যবস্থা, কিন্তু আমরা অতীতে অনেক প্রশাসনিক ব্যবস্থা নিয়ে দেখেছি খারাপ নির্বাচন হয়েছে। কেননা রাজনৈতিক দলগুলো যদি তাদের রাজনৈতিক সংস্কার না করে, যেরকম ঘোষণাপত্রে জনগণ হচ্ছে বাংলাদেশের নায়ক, সেরকম ভোটার হতে হবে ভোট ব্যবস্থাপনার নায়ক।
তাকে কেন্দ্র করে যদি আপনি পুরোটা ডিজাইন করতে পারেন তাহলে ভোটটা ভালো হবে। এবং প্রধান উপদেষ্টা যেমন করে বলেছেন যে নারী ভোটারদের উপস্থিতি, তরুণ ভোটারদের উপস্থিতি এবং এবং আদিবাসী থেকে শুরু করে বৈচিত্র্যময় মানুষের উপস্থিতি, এই নির্বাচন হতে পারে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন, কালারফুল, ফেস্টিভ এবং আমাদের মৌলিক অধিকারের নির্বাচন। কাজেই রাজনৈতিক দলগুলোকে আগামী 6 মাস ব্যাপক পরিশ্রম করতে হবে। তাদের চরিত্রের যেখানে যেখানে সংশোধন দরকার, তাদের যে সমস্ত আমরা কিন্তু গভীর পর্যবেক্ষণ করব তারা কাদেরকে মনোনয়ন দিচ্ছেন। আপনি যদি দেখতে পারেন সেই কালো মানুষগুলোকে আবার দেখতে পাচ্ছেন, আপনি মনে রাখবেন তারা কিন্তু হেরে যাবে। ভোটে কতটা হারবে আমি জানি না, মানুষের মন থেকে হেরে যাবে। এই জিনিসটা বাংলাদেশ এখন অনেকখানি প্রস্তুত হয়ে গেছে। কাজেই এই নির্বাচনের আগে সরকার যেরকম প্রস্তুতি নেবে, নির্বাচন কমিশন যেরকম নেবে, রাজনৈতিক দলগুলোকে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। আপনি মানুষকে মন জয় করার জন্য কিভাবে আপনার প্রস্তাবনা সাজাবেন, ইশতেহার কিভাবে আপনি লিখবেন, সেই ইশতেহার আপনি পালন করবেন, এর গ্যারান্টি কি থাকবে, এই জিনিসগুলো আমরা এখন আজকে আমার ভাল লাগছে যে আজকে থেকে অন্তত আমরা নির্বাচন নিয়ে কথা বলতে পারছি, ইশতেহার নিয়ে কথা বলতে পারছি। আমরা সত্যিই চাই বাংলাদেশে যারাই ক্ষমতায় যাক, ছায়া সরকার যেন থাকে, সে যেন বিকল্প বাজেট দেয়, সে যেন বিকল্প শিক্ষা ব্যবস্থাপনা বলে। আমরা কথায় কথায় ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলবো, কিন্তু ওই কাজটি আমরা করতে চাই না, সবাই ক্ষমতা পেতে চাই। কাজেই গণতন্ত্রকে কার্যকর রাখতে হলে বাংলাদেশের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, আগামী নির্বাচন তার প্রথম ধাপ বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার, রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি। ফয়েজ আহমদ, আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা তার ভাষণে সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সংস্কারের ক্ষেত্রে আমরা লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এবং জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসেছে। এবং উনি একটু ডিটেলস বলেছেন যে কী কী বিষয়ে পৌঁছেছে, কতটি পয়েন্টে পৌঁছেছে। জুলাই সনদটা আসলে কবে হবে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সংস্কার খুব আলোচিত একটি বিষয় ছিল এবং খুব সত্য বললে কি আমরা সংস্কার নিয়ে অনেক ক্রিটিসিজম আমরা সহ্য করতে হয়েছে। এই জায়গায় যে নাগরিকদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা ছিল যে সংস্কার কার্যক্রম বুঝি ঝুলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আসলে বাস্তবতা ছিল কি, আপনি এরকম একটি বিধ্বস্ত অবস্থায় যখন কাজ শুরু করেছে সরকার, তখন শুধু সংস্কার নয়, অনেক কিছু পুনর্গঠনের জায়গায় হাত দিতে হয়েছে। সেটা আপনারা পুলিশ বলুন, বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলুন, সেগুলি দেখেছেন। এর বাহিরে এসে দেখুন প্রায় 15টির মতো কমিশন গঠন করা হয়েছে বিভিন্ন সেক্টরে সংস্কারের জন্য। তার মধ্যে প্রধান প্রধান যে 6টি, সেই 6টির যেই মূল বিষয়গুলি সেগুলি নিয়ে এখন আমাদের জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। এর বাহিরে যে বিভিন্ন সেক্টরের সংস্কারের যে নানান প্রস্তাবগুলি এসেছে, এর অনেকগুলি আসলে ওই অর্থে বৃহৎ পরিসরে এরকম এখন যেরকম লাইভ অনুষ্ঠান করে সব পার্টিকে নিয়ে একসঙ্গে আলোচনা করা হচ্ছে, এরকম আলোচনার প্রয়োজন হয়নি। অল্প আলোচনার মধ্য দিয়ে এগুলি বাস্তবায়নের একটা পথ খুঁজে পাওয়া গেছে। সেগুলি প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয় কিছুটা নীতিমালা সংশোধন করে, আইন সংশোধন করে নানান প্রক্রিয়ায় করে ফেলতে পারে। সেটার জন্য যেই আমলাতান্ত্রিক যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মধ্যে সেগুলিকে অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকশো বিষয়ে সংস্কার আসলে আনা হয়েছে। এখন আপনি বলতে পারেন সংস্কার হলো এটার আউটকাম কই? আউটকাম দেখতে আপনাকে সময় নিতে হবে। সংস্কারটা হয়ে গেছে, আমি বললাম। অনেক ক্ষুদ্র কারণেও কিন্তু আমরা অনেক বড় ধরনের ফেসিবাদকে হজম করতে হয়েছে। আমরা কিন্তু নানান সময় শুনতাম এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। আমি এখানে একটু যোগ করি, আপনার পয়েন্টটা ঠিকই রয়েছে, কিন্তু যেগুলো আলোচনা ছাড়াই সরকার নিজেই সংস্কার করতে পারেন, সেই সংস্কারগুলো আপনি বলছেন অনেকগুলি হয়ে গিয়েছে। আপনি এটাও বললেন যে দৃশ্যমান হতে আর একটা সময় লাগবে, কিন্তু এই অভিযোগও তো রয়েছে যেখানে কিছুটা বাধাগ্রস্ত করা হচ্ছে বা কেউ কেউ বাধা দিচ্ছে। দেখুন, এটা খুব অবাস্তব নয়।
আপনি একটা দীর্ঘদিনের একটা ব্যবস্থা যখন দাঁড়িয়ে থাকে, সেটার জন্য সুনির্দিষ্ট ওই ধারার জন্য, সুনির্দিষ্ট ওই ব্যবস্থার জন্য কিছু সুবিধাভোগী তৈরি হয়। জি জি। এখন ধরুন কথার কথা, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনি সরকারের চাকরি করেন, আপনার এমপ্লয়ার আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবে কাজে লাগানোর অধিকার রাখে। এখন এনবিআর যে ঘটনাটা ঘটলো, জি। আপনার তো চাকরি যাচ্ছে না ভাই, আপনি চাকরি করবেন, কিন্তু আপনার একটা দীর্ঘ অভ্যস্ততা তৈরি হয়ে গেছে একটা পদ্ধতিতে, আপনি সেখান থেকে বের হতে চাচ্ছেন না। এখন সকল এক্সপার্টরা মনে করছে এই পদ্ধতিগত সংস্কার না হলে আমার এনবিআর এর বৃহৎ সংস্কার সম্ভব নয়। কিছু মানুষ বাধা দিয়েছে, কিছু মানুষ সেটাকে গ্রহণ করতে চায়নি। এটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই ঘটে কিন্তু। সুতরাং একটা হচ্ছে দীর্ঘদিনের অভ্যস্ততা, আরেকটা হচ্ছে সুবিধা। নানান ধরনের সুবিধাভোগী গ্রুপ তৈরি হয়ে যায়। সংস্কারটা কেন করতে হয়? সংস্কারটা করতে হচ্ছে অনিয়ম এবং দুর্নীতি রোধ করার জন্য। সেগুলি আপনি টের পাবেন কি? ওভারনাইট টের পাওয়ার কোনো সুযোগ নেই। ধরুন আপনি মৌলিক যে সংস্কারগুলি নিয়ে আলাপ হচ্ছে, যে 19টা বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলি সম্মত হয়েছে, পুরো জাতি দেখছে, প্রতিদিন প্রকাশ্যে আলোচনা হচ্ছে, ডিবেট হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে, এবং ওই বিষয়গুলিও আমাদের দৈনন্দিন জীবনে আলোচনার সঙ্গে খুব সম্পৃক্ত। আমরা জাতি হিসেবে নির্বাচন নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করি। এগুলি নির্বাচনকে, সংবিধানকে ঘিরে হওয়ার ফলে এগুলি খুব আলোচনা হচ্ছে। কথার কথা, আপনি একটা জিনিস দেখেন, দীর্ঘ বছর ধরে একটা দাবি আছে না, যে পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার, সেখানে আবার ভেরিফিকেশন কি? আলোচনাটা কিন্তু অনেক পুরনো, কেউ তোলেনি, কারণ এটাকে ঘিরেও এক ধরনের সুবিধাভোগী গ্রুপ তৈরি হয়েছিল। তাদের স্বার্থটা ফেসিবাদকে মূল্যায়ন করতে হতো, কারণ যাদের সঙ্গে এর স্বার্থ জড়িত তাদেরকে দিয়ে আবার রাতে ভোট করানো হয়। কিন্তু মিল আছে, একটা কানেকশন আছে। এই সরকার সেটা তুলে দিয়েছে। নাগরিকের পাসপোর্ট পাওয়ার জন্য আর পুলিশ ভেরিফিকেশন 500, 1000, 2000 টাকার ঘুষের বাণিজ্যটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি 500, 1000, 2000 কম মনে হতে পারে, এটা টোটাল মার্কেটটা যেটা আপনি চিন্তা করেন, এটা একটা বড় কোটি কোটি জায়গা। আবার আপনি দেখুন আমাদের টিকিট যে করে, বিমানের টিকিট, আমাদের দেখুন, আমাদের একটা দেশ যার ইকোনমির একটা বড় অংশ দাঁড়িয়ে আছে প্রবাসীদের উপর। আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে সম্মান দেখাই, কিন্তু নানান পদে পদে তাদেরকে আমরা অপদস্থ করি। এই মানুষেরা যখন বিমানের টিকিট কিনে দেশে আসার জন্য বা বিদেশ যাওয়ার জন্য, বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যারা থাকেন, টিকিট কিনতে গেলে নর্মাল টিকিটের মূল্য হওয়া উচিত যেখানে 60,000 টাকা, 70,000 টাকা, সেটা 1.5 লাখ 2 লাখ টাকায় তাদেরকে কিনতে হয়। একটা সিন্ডিকেট, একটা চক্র তৈরি করে সিস্টেমেটিক ম্যানিপুলেশনের মাধ্যমে তাদেরকে এই টাকাটা দিতে বাধ্য করে। সরকার একটা ছোট্ট কয়েকটা লাইনের একটা সংস্কার নিয়ে আসলো, যে আপনি টিকিট বুকিং করে রাখতে পারবেন না। আপনাকে টিকিট বুক করে রাখতে হলে আপনাকে নির্দিষ্ট পাসপোর্টের এগেইনস্টে বুক করে রাখতে হবে। এক পাসপোর্টের এগেইনস্টে একটাই টিকিট বুক করতে পারবেন আপনি। জাস্ট সিম্পলি আপনি দেখলেন যে ওভারনাইট আমাদের টিকিটের দাম 50 থেকে 60,000 টাকায় নেমে আসলো। এখন এগুলি একদম প্রত্যক্ষভাবে যে মানুষটার সুবিধাভোগী, সে হয়তো সেটা স্বীকার করে, সে হয়তো সেটা টের পায়। সুতরাং এই জায়গাগুলিও যে একটা সংস্কার, সেটা আলাদা করে তো আপনাকে এখন একটা নতুন পাঠের মধ্যে দিয়ে যেতে হবে। জুলাই সনদের যে কমিটমেন্টের জায়গাগুলি পলিটিক্যাল পার্টির, সেটাতে আমরা জাতিগতভাবে, রাজনৈতিকভাবে সবাই মিলে এক জায়গায় আসতে সক্ষম হয়েছি। জুলাই সনদের একটা ছোট্ট বিষয় এখন একটু আলোচনার সূত্রপাত ঘটিয়েছে, সেটা হচ্ছে জুলাই সনদটা বাস্তবায়নের পদ্ধতিটা কি হবে। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের আরেকটা কিন্তু বড় প্রশ্ন রয়েছে, জি, নোট অফ ডিসেন্ট। এটা দেখুন, এটা নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু আমি গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ। আমি গণতন্ত্রের নোট অফ ডিসেন্টকেও বিশ্বাস করি। আপনার উপর আমি কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। দায় দায়িত্ব থাকে না, দায় দায়িত্ব থাকে। দেখুন, আপনি যদি একটা প্রস্তাবে সম্মত না হন, আপনি এটা পলিটিক্যাল পার্টি, আপনি আপনার নির্বাচনী ইশতেহারে সেটা নিয়ে জনগণের কাছে যান। এটা একটা ফোরাম, এটা আপনাকে দিচ্ছে। আপনাকে সবচেয়ে বড় ফোরামটা পার্লামেন্ট, সেখানে গিয়ে আপনাকে বাস্তবায়ন করতে হবে। সুতরাং নাগরিক যদি আপনার সঙ্গে থাকে, তাহলে আপনি সেটা কোনো না কোনো সময় বাস্তবায়ন করতে পারবেনই। সুতরাং ওই জায়গায় আমরা একটা বড় ঐক্যমত্যে চলে এসেছি। আর যতটুকু বাস্তবায়নের পদ্ধতি, সেটাও খুব শীঘ্রই পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আশা করা যায় খুব দ্রুতই যাতে জুলাই সনদ পাবে। আশরাফ কায়েস স্যার, এখন আমরা অনেক বিষয় মোটামুটি ক্লিয়ার হলাম। সেটা হলো জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের তারিখ। এখন আমাদের সামনে একটা বড় বিষয় রয়েছে, জুলাই চার্টার, জুলাই সনদ। জুলাই সনদের যে অবস্থাটা দাঁড়িয়েছে, এখানে কেউ কেউ কিন্তু আরেক ধরনের কথা বলছেন, যে জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা অনেক বেশি মানতে চাননি, নির্বাচনের সময় তারা এগুলোর মুখোমুখি হতে মানে তাদেরকে হতে হবে, ভোটারদের কাছে এই বিষয়ে তাদের ক্লিয়ার করতে হবে, তখন তারা কোনো কোনো ব্যাপারে সংকটে পড়তে পারে। আপনার কি মতামত? দেখুন, আমি মনে করি যে ঐক্যমত্য মানি সব বিষয়ে সবাই একমত হয়ে যাবেন, এটা কিন্তু ফ্যাসিবাদী শাসনের লক্ষণ। এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না যে যার রাজনৈতিক
কর্মসূচি বা মতবাদে সেটি নেই সেটিকে একমত করে ফেলা, এটি কিন্তু আমরা ভুলে গেছি যে গণতন্ত্রে ভিন্ন মত হচ্ছে সবচেয়ে সুন্দর। কাজেই আমরা এই যে যাদের নোট অফ ডিসেন্ট আছে, যারা যে জায়গাগুলোতে মনে করছেন তাদের রাজনীতি ওই জায়গাগুলোতে সমর্থন করে না, লেট ইট বি, এইটি নিয়ে তারা নির্বাচনে অংশ নিক, তাদের ইশতেহারে থাকুক, তারা জনগণকে মুখোমুখি হোক, তাতে করে তাদের যদি ভোট বাড়ে তাদের জন্য ভালো, এমনও তো হতে পারে তাদের ভোট কমবে, সেটি আমরা দেখার অপেক্ষায়। আমার কাছে জুলাই সনদ খুব গুরুত্বপূর্ণ, কেননা ঘোষণাপত্রটি যেরকম আমাদের গণ অভ্যুত্থানের বৈধতা দেয়, আইনানুগ বৈধতা এবং নৈতিক বৈধতা দেয়, সনদটি কিন্তু সেরকম ভবিষ্যতের রূপরেখা দেয়। নতুন বাংলাদেশটি কেমন হবে, তার শাসনতন্ত্রের চেহারা কেমন হবে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ জবাবদিহিতা কেমন হবে। কাজেই এবং আমরা যে ক্ষমতার ভারসাম্যের কথা বলি, এই যে আমাদের প্রধানমন্ত্রী একটা দানবীয় শক্তির অধিকারী হয়ে ওঠেন, এমনকি এই যে মানুষকে কথায় কথায় মাননীয় বলা ইত্যাদি বলা, এইসব মানে বলচাল থেকেও যে আমাদের সরতে হবে, যাতে একজন মানুষ সুস্থ মানুষের মতো ব্যবহার করতে পারে না। আমরা তো কারেন্টলি অসুস্থ মানুষ দেখি। কাজেই আমার মনে হয় সনদটি ভালো, এই পর্যন্ত অগ্রগতি কিন্তু ভালো হয়েছে। কেননা আমরা প্রথম দিকে দলগুলোকে যেই জায়গাগুলোতে ভিন্নমত পোষণ করতে দেখলাম, পরবর্তী কয়েক রাউন্ড সংলাপের ভেতর দিয়ে তারা কেউ কেউ কিন্তু বড় মাপে সরে এসছে। ধরেন আপনি আজকে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, 70 অনুচ্ছেদের মতো একটি বিষয় রয়েছে। এখন কোনো রাজনৈতিক শক্তি আবার পিআরকে নিয়ে, যেটা আলোচনার ভেতরেই ছিল না, সেটি নিয়ে মাঠ গরম করতে চাচ্ছেন। আমি মনে করি তারা ওটি নিয়ে নির্বাচনে যান, জনগণ যদি পিআর চায় তাহলে তাদের পক্ষে রায় দিবে, জনগণ যদি না চায় তাহলে দিবে না। কিন্তু এখন যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে গেছে, অথবা সময়কালটি ঘোষণা করা হয়েছে অন্তত, এখন আমার মনে হয় সনদে ঐক্যমত্যে যা হয়েছে সেটিকে একমত হয়ে বাস্তবায়নের জায়গাটিকে নজর দিতে হবে। অতীতে আমাদের অভিজ্ঞতা এত খারাপ যে সবাই সিগনেচার করার পরেও 90 সালে 3 জোটের রূপরেখা কিন্তু পরবর্তীতে বাস্তবায়নের ধারে কাছেও যায় নাই। এমনকি 2007-08-এর অনেক অর্ডিন্যান্স কিন্তু পার্লামেন্টে আর কিছু হয় নাই। দেখুন, একটি ঐক্যমত্য ততটাই গুরুত্বপূর্ণ যতটুকু বাস্তবায়িত হয়। কাজেই এটি এখন বাস্তবায়নের আলোচনাটি শুরু করতে হবে। প্রথাগত বা পদ্ধতিগত দিক থেকে আমরা খুব ভালো এগিয়েছি। রাজনৈতিক দলগুলো এই গত 4 মাস 6 মাসে যেই আলোচনা করেছেন, আমার ধারণা 40 বছরেও তাদের রাজনৈতিক ইচ্ছা অনিচ্ছা নিয়ে এই আলোচনা তারা কখনো করেননি। ফলে আমার মনে হয় যে এখন বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। আপনি এটি কি করে নির্বাচিত সংসদের উপরে রাখবেন, নির্বাচিত সরকারের উপরে রাখবেন, রাজনৈতিক দলগুলো ধরেন অনেক দলই তো হয়তো সরকার গঠন করবে না, তাদের দায় কতটুকু, তারা কি প্রেশার গ্রুপ হয়ে থাকবেন, এর অভিভাবক কে হবেন জুলাই সনদের, নাকি কোনো অভিভাবক ছাড়া আমরা ছেড়ে দিব, যে যার মতো বিচ্ছিন্ন হয়ে যাব। তখন কিন্তু আরেকটা ক্ষতি হবে, এই অভ্যুত্থানের পরে যেমনটি হয়েছে, যে নির্বাচনের পরে আবার দেখা যাবে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম, সরকারের মতো জবাবদিহিহীন শাসন দাঁড় করিয়ে ফেললো, যারা পরাজিত হয়েছে। সেই অবস্থাটা বোধহয় এখন দেশে নেই। অফকোর্স নেই, কিন্তু আমাদের অভিজ্ঞতা এত খারাপ যে এই আমলাতন্ত্র বসে আছে নতুন নির্বাচিত যারা, তাদেরকে কলুষিত করতে, এই পুলিশ বসে আছে, এই দুর্নীতি দমন কমিশন বসে আছে। কাজে এই অভিজ্ঞতাগুলো আমাদের আগামীতে হবে না, এর একটা গ্যারান্টি নাগরিক হিসেবে আমার ধারণা যে কেউ চায়। আশা করছি আরেকটি বিষয়, প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে বিভিন্ন বক্তৃতায় যে কথাটি বারবার বলছিলেন, সেটি হলো যে 3টি কাজ করতে হবে। এটা হলো সংস্কার এবং গণহত্যাকারীদের বিচার এবং একটি ঐতিহাসিক সুষ্ঠু নির্বাচন। উনি বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন। উনি বলছেন যে এর ফলাফল মানুষের কাছে স্পষ্ট হচ্ছে এবং এর একটা রেজাল্ট চলে আসবে। আমরা তো আশাবাদ ব্যক্তই করতে পারি, যেভাবে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং অলরেডি সাক্ষী সবুত শুরু হয়েছে, যে আমরা কেউ বলছে যে ডিসেম্বরের মধ্যে আমরা একটা ফলাফল পেতে পারি। আপনার কি মনে হয়? যে কোনো নাগরিকের, সে যত বড় অভিযুক্ত হোক আর অপরাধী হোক, তার জাস্টিস পাওয়ার অধিকার আছে। এই জায়গাটিতে সরকারকে নজর দিতে হবে। বিচারের প্রক্রিয়া মানে একটু দেরি হলেও ন্যায় বিচার হোক, এটি চাই। যেমন সরকার যখন আইনজীবী নিয়োগ করেছেন, এমনকি শেখ হাসিনার জন্য অথবা মিস্টার কামালের জন্য, সেগুলো কিন্তু দেখার মতো। আপনি জানেন যে কোনো সমালোচক কিন্তু এই প্রশ্নও তুলেছেন, একজন আইনজীবী কেন 2 জন অভিযুক্তের ব্যাপারে, তার প্রশ্নের হয়তো যুক্তি আছে। কাজে এটিও খেয়াল করতে হবে যাতে বিচারটি কোনোভাবেই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের চেয়ে নিচের দিকে না চায়। এটি একটা বড় দুঃখ থাকবে যদি বিচার প্রক্রিয়ার গলদের কারণে কোনো অভিযুক্ত মানে আপনার শাস্তি না পেয়ে পার পেয়ে যায়। কেননা আমাদের চোখের সামনে ঘটেছে,
আমাদের চোখের সব ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে, দলিল দস্তাবেজ আছে, প্রমাণ করা খুব কঠিন না। প্রমাণ করা একেবারে কঠিন না। বরঞ্চ যারা ডিনায়ালে আছে অথবা যারা দলীয় সমর্থনের কারণে প্রতিদিন প্রোপাগান্ডা করছেন, তারা অসুস্থ বলে মানে জনমত গঠিত হচ্ছে। কাজে এই বিচারটিকে ন্যায্য পথে নিতে হবে এবং আমি খুবই আশাবাদী যে একের পর এক সাক্ষী দিচ্ছে, দুজন সাক্ষী ইতিমধ্যে হয়েছেন এবং এই বিচার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ বিচার হয়ে থাকবে। আপনি যেই আমরা যে নির্বাচনের পরে আশঙ্কার কথা বলছি, তারাও যেন এই বিচারটিকে সরাসরি দেখা যায়, তারা যেন কিছু সময় বরাদ্দ করে বিচার প্রক্রিয়া সরাসরি দেখে, তাদের জন্য উপকার হবে। ফয়েজ আহমদ, এই প্রথম কোনো সরকার প্রধান এমন একটি কথা বললেন, আমরা আসলে গত 54 বছরে কোনো সরকার প্রধানের মুখ থেকে এই ধরনের কথা শুনিনি। সেটা হলো উনি বঙ্গোপসাগরের কথা বলেছেন। উনি বলেছেন যারা বাংলাদেশের আকৃতির চেয়েও বেশি, যেটা আমাদের এই দেশের অধিকারে রয়েছে। কারণ সাগরের একটা সীমান্ত রয়েছে, আমরা জানি যে কোন দেশের কতটুকু কার অংশ, সেই আকৃতিটা উনি বর্ণনা করেছেন। এবং বঙ্গোপসাগর যে আমাদের জন্য একটা বিশাল সম্পদ, শুধু বন্ধন নয়, আরও অনেক কিছুর বিষয় যেটা বিশাল সম্পদ, সেই বিষয়টা আসলে কেউ কোনো দিন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়নি। কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এই বিষয়ে কোনো বলেনি। রাজনৈতিকবিদরা তো নয়। এই প্রথম প্রফেসর ইউনূস এই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তার ভাষণে। এর আগে উনি কিন্তু বলেছেন যে বঙ্গোপসাগর হলো আমাদের হৃৎপিণ্ড, অর্থনৈতিক হৃৎপিণ্ডের কথা বলেছেন। এর যে গুরুত্বটা মানুষ কিন্তু উপলব্ধি করা শুরু করেছে ওনার ভাষণের পর থেকে। আপনি কি বলবেন যে এই প্রসঙ্গ উনি বারবার আনছেন কেন? এখানে একটা বিষয় ওনার আইডিয়ার জায়গা থেকে খুব পরিষ্কার। প্রথম কথা হচ্ছে, আমরা বাংলাদেশের নাগরিকরা আমাদের দেশ বা আমাদের ভূখণ্ড বলতে আমরা শুধু জমিনটাকেই ধরে নিয়ে আলাপ আলোচনা করি, বা আমাদের সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে যত ধরনের আমরা প্রস্তুতি পরিকল্পনা করি, এর সব কিছু এই জমিন বা আমাদের সর্বোচ্চ নদী এবং আমাদের আপনার এই হাওর বাঁওরকে নিয়ে আমরা কল্পনা করি সর্বোচ্চ। কিন্তু এই যে সমুদ্রের এক বিশাল অংশ, যা প্রায় আমাদের যে ভূমি আছে তার চেয়ে বেশি, এটা যে আমাদের জন্য বিশাল এক সম্পদ নানান বিবেচনায়। একটা হচ্ছে সমুদ্রের যেই সম্পদ আছে সেগুলি আহরণের যেমন আমাদের একটা সুযোগ আছে, সেখানে আমাদের পরিকল্পনা করে যে আমাদের মৎস্য সম্পদটাকে আমরা একটা সম্পদে পরিণত করতে পারি, শুধুমাত্র সামুদ্রিকভাবে যা আসবে তার উপরে ভিত্তি করে নয়, সেই যে সুযোগটা যেমন আছে, তেমনি এই সমুদ্রে ব্যবহার করে সারা দুনিয়াকে আমরা প্রতিবেশী তৈরি করতে পারি। উনি এটা পরিষ্কার করে বলেছেন যে আমাদের এই সমুদ্র সারা দুনিয়াকে আমরা প্রতিবেশী করে ফেলতে পারি। উনি বারবার বলেছেন যে ধরুন মিয়ানমার, তার এই সমুদ্রের অ্যাক্সেসটা তার নেই, তাকে আমরা সেই অ্যাক্সেসের জায়গায় তৈরি করে দিতে পারি। আমরা যদি আমাদের সমুদ্র তারা ব্যবহার করবে, আমাদের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে। আমাদের প্রতিবেশী দেশগুলি নিয়ে আমাদের আমাদের নেপাল, ভুটান এই সমস্ত এবং ভারতের একটা বড় অংশ জুড়ে আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কটা যদি স্ট্রং হয়, এটা মানে এখন বৈশ্বিক দুনিয়ায় তো শুধুমাত্র বাংলাদেশ তার এই অংশটুকু নিয়ে আলাদা হয়ে থাকবে, যে কুক্ষিগত হয়ে থাকবে নিজেদের মধ্যে, সেই সময়টা এখন নয়। আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আমেরিকার একটা 20 বছরের তরুণ যেই প্রযুক্তির সঙ্গে আজকে পরিচিত হচ্ছে, একটা সময় ছিল যে বাংলাদেশের সেই তরুণ পরিচিত হতো হয়তো 10 বছর পর। এখন কিন্তু সেই দুনিয়া নয়। আমেরিকার এবং বাংলাদেশের তরুণ একই সময়ে একই প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে। সুতরাং এই যে বিশ্বের পরিমণ্ডল পাল্টে যাচ্ছে, সেটা আমাদের সম্পদটাকে কাজে লাগাতে হবে। সমুদ্রটাকে উনি বাংলাদেশের মানুষের নতুন চিন্তার খোরাক হিসেবে সামনে নিয়ে আসতে চান, বাংলাদেশের ইকোনমি পরিবর্তনের একটা বড় অধ্যায় হিসেবে সেটাকে দেখাতে চান। আশরাফ কায়সার, আপনি নিশ্চয়ই জানেন এই সরকার একটা কাজ করেছে, সেটা হলো গণমাধ্যমের স্বাধীনতা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অথবা তথ্য মন্ত্রণালয় থেকে কোনো মিডিয়া হাউসে টেলিফোন গিয়েছে এমন নজির কিন্তু নেই, এবং কেউ অভিযোগও করতে পারবে না। এবং যারা সরকারের তীব্র সমালোচনা করছে তারাও কিন্তু এই অভিযোগটি তুলতে পারেনি এ পর্যন্ত। আমরা এই বাংলাদেশ টেলিভিশনে এই অনুষ্ঠানে সরকারের দেদার সমালোচনা হচ্ছে, কিন্তু কখনো সরকার আপত্তি জানিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু প্রশ্ন উঠেছে যে গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়টি নিয়ে যে ধরনের কনসেপ্ট চালু রয়েছে, গত 15 বছর এটা তছনছ হয়ে গিয়েছিল, এবং যারা গণমাধ্যমের কর্মী এদের একটা বড় অংশ তাদের মানসিকতায় পরিবর্তন হয়ে গিয়েছিল। আশরাফ কায়সার, আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন, মূলধারা সাংবাদিকতা জড়িত ছিলেন, অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন, এবং ওই সময়টা সাংবাদিকতার এই সাংবাদিকতার অনেক পার্থক্য হয়ে গিয়েছে। আমার প্রশ্নটা হলো, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের এই স্বাধীনতা দিল, সেই স্বাধীনতার মর্যাদাটা কি গণমাধ্যম রক্ষা করতে পেরেছে? অনেক ক্ষেত্রেই না।
এর কারণ হচ্ছে দেখুন, আমরা একটা কলুষিত গণমাধ্যম পেয়েছি, অন্তর্বর্তী সরকার পেয়েছে, এবং যারা 16 বছরের প্রশ্ন নয় প্রশংসার সাংবাদিকতা দেখেছে, সেখানে 3 স্তরের মানুষ যুক্ত হয়ে গেছিল: মালিক, সম্পাদক এবং সহকর্মীরা বা সাংবাদিকরা। পুরো দেশের আবহটা তৈরি হয়েছিল যে একটি ফ্যাসিবাদী শাসনের সাংবাদিকতার যেরকম চেহারা হয় সেরকম, মানে আপনি স্তুতি করবেন, সাংবাদিকতা করবেন না, তাতে করে আপনি কিছু অর্থকরী বিদ্যা পাবেন, আপনি কিছু পূর্বাচলে প্লট পাবেন, এবং মানে স্বৈরাচারের সাথে বিদেশে যেতে পারবেন, এরকম। এতে আমাদের যেটা ক্ষতি হয়েছে সেটি হচ্ছে যে সাংবাদিকতার যে মর্মার্থ, যে ক্ষমতাকে প্রশ্ন করা, যার ক্ষমতা আছে, সেটি রাষ্ট্র ক্ষমতা হোক, ব্যবসায়িক ক্ষমতা হোক, প্রশাসনিক ক্ষমতা হোক, একটি কাজ সাংবাদিকতার, এর বাইরে সাংবাদিকতার আর কোনো কাজ নাই। কিন্তু ওটাকেই বাদ রেখে আমরা আর সব কিছুকে সাংবাদিকতা মনে করেছি, এবং আমরা কেউ কেউ গ্ল্যামারাস মনে করেছি সাংবাদিকতাকে, কেউ কেউ অর্থকরী আদায় করার। আপনি তখন একজন সাংবাদিকের অ্যাকাউন্টে যখন 136 কোটি টাকা পাওয়া যায় লেনদেন, আমি তো অবাক হয়ে লক্ষ্য করি যে এটা অবিশ্বাস্য। এবং সাংবাদিকতার নামে যে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো কোনো সাংবাদিক জড়িত ছিলেন গত 16 বছরে, আমি প্রায় ভাবি যে ক্রিমিনালাইজেশন অফ ইন মিডিয়া বলে একটা নতুন হোয়াইট পেপারও করা দরকার। আমরা কি করতে পারবো জানি না, ইতিহাস যেন জানে সাংবাদিকতার নামে 16 বছর 15 বছর এই দেশে কি হয়েছে। জার্নালিজম এই নামে একটা কোর্স হতে পারে, ক্রিমিনালাইজেশন ইন মিডিয়া, নিশ্চিতভাবেই। এখন আপনি দেখুন, আমরা বারবার কেন এরকম সরকার হলে আমরা অনেক শ্বাস নিতে পারি, কেননা এই সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে না, তাদের কোনো প্রশাসনিক খবরদারি থাকে না, এবং এইবারও আমরা তাই দেখলাম। আমি মনে করি যে সাংবাদিকতার কোনো বিধিনিষেধ তো দূরের কথা, উল্টো প্রেস সেক্রেটারি এবং তার টিম তারা কিন্তু এনকারেজ করেছে যে গুড জার্নালিজম কি করে করতে হয়, আমাদের যেহেতু কাঠামোগত দুর্বলতা আছে সেটিকে কি করে ওভারকাম করতে হয়। এই পরিবেশেও আমরা দেখতে পাচ্ছি যে যেই পরিমাণ বিকাশ হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। এর কয়েকটি কারণ আছে। একটি হচ্ছে যে আপনি তো পুরনো লিগ্যাসি ক্যারি করছেন। আমাদের কেউ কেউ সাংবাদিক হিসাবে অতীতের অনেক সম্পর্ককে জিয়ে রেখেছে। অতীতের অনেক কর্মকাণ্ডের অংশীদার মানুষজন নতুন মুখোশ পড়েছে। তারা কেউ টেলিভিশন চ্যানেল থেকে বের হয়ে নিজে একটা অনলাইন করেছে, সেই অনলাইন থেকে প্রোপাগান্ডা করছে। বিদেশে আমরা বেশ কিছু ইউটিউবারকে দেখছি তারা মিথ্যাচারকে তাদের বয়ান বানাচ্ছে। ফলে এই যে জিনিসগুলো আপনি 100% নির্জলা মিথ্যা সেটি যে বয়ান বানাচ্ছে, আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি। আমার ধারণা মানুষ নিজের থেকে সেগুলোকে বর্জন করবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে গণতন্ত্রের জন্য একটি গণমাধ্যম খুব জরুরি, এবং গণমাধ্যমটি সেই গণমাধ্যম যিনি প্রশ্নের গণমাধ্যম হবেন। আজকে অন্তর্বর্তী সরকার আছে, কালকে নির্বাচিত সরকার, পরশু আরেকটি সরকার, কিন্তু গণমাধ্যম যেন তার পেশাদারিত্ব নিয়ে এগোতে পারে। এই সময়টিতে গণমাধ্যমের ভেতরের যে দুর্বলতা, আমরা গত কয়েকটি গণমাধ্যমের প্রতিষ্ঠানকে দেখলাম কি করে তাদের দুর্বলতা তারা হয়তো রোধ করলো কিংবা আরও বাড়ালো। এই জায়গাটিতে শুধুমাত্র পালিয়ে যাওয়া শক্তির জায়গায় নতুন লোকজন বসে যাওয়া চেয়ারে, এটি একটি বাজে সংস্কৃতি হচ্ছে। বরং আপনাকে পেশাদারি মানুষ খুঁজতে হবে যিনি গণমাধ্যম পরিচালনায় দক্ষতা রাখেন, যিনি দলনিরপেক্ষভাবে গণতন্ত্রের পক্ষের শক্তি হয়ে একটি গণমাধ্যম পরিচালনার দক্ষতা দেখাতে পারেন। আশরাফ কায়সার এবং ফয়াজ আহমদ, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।